জ্বালানি এবং অর্থনৈতিক গুজব এই ধরনের অপতথ্য আমরা দেখেছি মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। মানুষ এ নিয়ে উত্তেজিত হয়ে যায় বা সহিংস অনেকটা দিকে তারা চলে যেতে চায়। এই বিষয়টা প্রথম থেকে জানতে চাই আমরা, যেহেতু দেখছি এই ধরনের একটি সংকটের সম্ভাবনা হয়তো তৈরি হয়েছিল, তারপরে এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হচ্ছে। এই যে অপতথ্য ছড়ানোর যে প্রক্রিয়া সেটি বিষয়ে একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই। কি মনে করেন এই বিষয়গুলো আসলে কিভাবে প্রভাবিত করছে? ধন্যবাদ। আসলে জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে যখনই কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয়, সংকটের পরিস্থিতি তৈরি হয়, তখন এটিকে ক্যাশ করে বিভিন্ন মহল বিভিন্ন ধরনের তৎপরতা লিপ্ত হওয়াটাই স্বাভাবিক। এটা শুধু বাংলাদেশ নয়, এটা বিশ্বের সর্বত্র বিভিন্ন দেশে বিভিন্ন সমাজে বিভিন্ন আঙ্গিকে হয়ে থাকে। বাংলাদেশে যেহেতু তথ্যের সোর্স চেক করার অভ্যাস এখনো আমাদের গড়ে ওঠে নেই পাঠকদের মধ্যে, দর্শকদের মধ্যে অথবা সাধারণ মানুষের মধ্যে। এটার জন্য আমি দর্শক, পাঠক অথবা যারা সোশ্যাল মিডিয়া ইউজার আছে তাদেরকে আমাদের সচেতন করার দায়িত্ব হচ্ছে প্ল্যাটফর্মগুলোর, সরকারি বিভিন্ন কর্তৃপক্ষের এবং স্বাধীন মিডিয়াগুলোর। তো সুতরাং আমি মনে করি যে জ্বালানি সংকট হচ্ছে এবং সীমিত ব্যবহারের যে পরামর্শ সরকার দিচ্ছে, এই পরিস্থিতি থেকে কোন ধরনের রাজনৈতিক যে ইন্টারেস্ট নেওয়া যে থাকতে পারে, ব্যবসায়িক ইন্টারেস্ট নেওয়ার চেষ্টা থাকতে পারে, সেটার জন্যই এই যে পেট্রোল পাম্পে আগুনের যে ভুয়া খবরটি আপনারা দেখালেন স্ক্যানারে, এটি আমি মনে করি ৭১ টিভি খুবই গুরুত্বপূর্ণ ৩-৪টি আজকে খবর তুলে এনেছে এবং প্রতিদিন খবরের বন্যার পাশাপাশি অনেক গুণ বেশি অপতথ্যের বন্যা এখন সোশ্যাল মিডিয়াতে বয়ে বেড়াচ্ছে, যেহেতু এর পাওয়ার অনেক বেশি এবং মিডিয়ার গুরুত্ব বিবেচনায় মেইন স্ট্রিম মিডিয়ার স্থান করে নিয়েছে কিনা সোশ্যাল মিডিয়া, আনএডিটেড মিডিয়া, আনঅথরাইজড, আনএডিটেড এবং আনরেগুলেটেড মিডিয়া, সেটা চিন্তার বিষয়। তো এটি অনেক বড় ব্যাপার এবং পেট্রোল পাম্পের এই ঘটনা অনেক যে রিপার্কেশন তৈরি করার কথা, যে সমস্ত পেট্রোল পাম্পের মধ্যে লাইন ধরিয়ে দেওয়ার কথা, সেটা বাস্তবে ঘটছে, কিন্তু ওই ধরনের ঘটনাগুলোর কারণে এক ধরনের নেগেটিভ আরো প্রতিক্রিয়া হচ্ছে এবং লাইনগুলো আরো বড় হচ্ছে। আমরা দেখছি এই ধরনের অপতথ্যের কারণে এখন সাম্প্রতিক সময়ে যে মানুষের ভিতরে অস্থিরতা তৈরি হচ্ছে। হয়তো যার দিনে হয়তো প্রাইভেট গাড়ি রয়েছে, তার হয়তো 10 লিটার হলেই হয়তো সে হয়তো সেই সংকটের কথা ভেবে বাড়তি নিচ্ছে। এই যে বাড়তি নেওয়ার ফলে যে উৎপাদন চক্র এবং সরবরাহ চক্রের মধ্যে যে অব্যবস্থাপনা তৈরি হচ্ছে, সেটিও কিন্তু এই ধরনের গুজব বা অপতথ্যই প্রভাবিত করছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন সাধারণ মানুষেরই বা কি করার আছে? কোনটি গুজব বা কোনটি অপতথ্য, সেটি কি বোঝার কোনো উপায় বা কোনো নিয়ম রয়েছে? না, সাধারণ মানুষের খুব বেশি কিছু করণীয় নাই, শুধুমাত্র একটি জিনিস করণীয়, সেটি হচ্ছে যে কোনটি গুজব আর কোনটি তথ্য এটা কিন্তু স্ক্যান করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আমরা যারা মিডিয়া, তারা হয়তো নানা কিছু আমরা সোর্সিং খুঁজি অথবা পেজটাতে যাই, পেজটা অ্যাডমিন করছে কারা, এটা কি জেনুইন ফটো কার্ড কিনা, আমরা হয়তো ওই পত্রিকা অথবা টেলিভিশনের যে পেজ সেখানে গিয়ে চেক করি যে এটা আছে কিনা। সাধারণ মানুষের পক্ষে এত কিছু করা সম্ভব নয়, তাদের লিমিটেশনটা আমাদের বুঝতে হবে। এবং কিন্তু তাদেরকে একটা জিনিস মিডিয়ার দায়িত্ব, সেটা সরকারেরও দায়িত্ব, কমিউনিকেশন ম্যানেজমেন্ট কি, যেমন 2 লিটার করে নেওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারে একটু সচেতন করা, বিভিন্ন জায়গায় গিয়ে ইন্টারভিউ করা এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করা, যাতে অসৎভাবে যাতে একজন 5 বার নিতে না পারে, তাতে অন্যের যে দুর্ভোগটা হতে পারে। কারণ অন্যের এমন দুর্ভোগ হতে পারে যে রোগীকে ঠিক মতো হসপিটাল না নেওয়ার কারণে রোগীর রাস্তায় মৃত্যু হতে পারে, অনেক ধরনের অঘটন ঘটতে পারে। এই ধরনের অঘটনের ব্যাপারে মানুষকে একটু সতর্ক করা, সকলের প্রতি সকলের দায়বদ্ধতা মনে করিয়ে দেওয়া। এছাড়া আসলে এগুলোর ব্যাপারে অতিরিক্ত কড়াকড়ি অথবা গুজব বলে চালিয়ে দিয়ে এগুলোকে দমন করার চেষ্টা, চিন্তা, এগুলো না থাকাই ভালো। এবং তথ্য আর অপতথ্যের মধ্যে পার্থক্য সম্পর্কে মিডিয়া এখন যেমন ফেক নিউজ ৭১ টিভি যেভাবে প্রতিদিন করছে, এটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি দিনের মধ্যে 200 মিনিটের নিউজ প্রচার করেন, তাহলে অন্তত 50 মিনিটের অপতথ্য মোকাবেলায় এগুলোকে আলোচনার ডোমেনে রাখলে মানুষ কিন্তু অনেক বেশি জানতে পারবে, বুঝতে পারবে এবং অপতথ্যের কবল থেকে নিজেকে এবং সমাজকে রক্ষা করতে পারবে।